আজকের এই ভিডিওতে আমরা সায়েন্সের একটা ইম্পর্টেন্ট টপিক রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা সম্পর্কে পড়ব। এই ভিডিওটা তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তো প্রথমে আমরা জেনে নিই যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কী। দেখো, আমাদের পৃথিবীতে টোটাল মোলের সংখ্যা হচ্ছে 118টা। আর সেই 118টা মোলের মধ্যে বা সেই 118টা এলিমেন্টের মধ্যে কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তো সেই এলিমেন্ট সাপোজ মনে করো এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। তো এই মৌল থেকে কিছু অদৃশ্য রাশি কী হয়, বের হয়। সাপোজ সেই অদৃশ্য রাশিগুলো কি, আলফা, বিটা আর গামা। সেই অদৃশ্য রাশি যেগুলো অনবরত এবং স্বতঃস্ফূর্তভাবে যেগুলো বের হয় সেগুলোকে আমরা কি বলি, তেজস্ক্রিয় রশ্মি। আর যে পদ্ধতিতে বের হয় সমস্ত কিছুকে যদি আমরা একসঙ্গে বলি কি বলি, তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভিটি বলে থাকি। তো প্রথমে তোমাদের একটা কোশ্চেন হয়, এই যে রেডিও অ্যাক্টিভিটির জনক বা এর আবিষ্কারক কে করেছিলেন সর্বপ্রথম। তাহলে আমরা জানি যে রেডিও অ্যাক্টিভিটির জনক বা রেডিও অ্যাক্টিভিটির প্রথম আবিষ্কার করেছিলেন যার নাম হচ্ছে হেনরি বেকারেল। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। এবার হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির একক। তো রেডিও অ্যাক্টিভিটিকে কোন রেডিও অ্যাক্টিভিটির একক কী, তো সেই রেডিও অ্যাক্টিভিটির একক হচ্ছে কুরি। কিছু কিছু ক্ষেত্রে কুরির জায়গায় বেকারেলও থাকে, তো এগুলোকে তোমরা একটু নোট করবে। তো কুরি আর হচ্ছে বেকারেল হচ্ছে কিসের একক, রেডিও অ্যাক্টিভিটির একক। এবার চলে এসো ম্যারি কুরি। ম্যারি কুরি হচ্ছে এমন একজন মহিলা যিনি প্রথম দুটো আলাদা আলাদা সাবজেক্টে কী পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি কেমিস্ট্রি বা রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। তো ম্যারি কুরি তিনি কী করেছিলেন, দুটো মৌল আবিষ্কার করেছিলেন, একটা হচ্ছে পোলোনিয়াম আর আরেকটা হচ্ছে রেডিয়াম। এই যে পোলোনিয়াম যে মৌল, এই মৌলটা তিনি তার যে দেশ, সেই দেশ কোন দেশ, সেটা হচ্ছে পোল্যান্ড। সেই পোল্যান্ড দেশের নাম অনুসারে তিনি পোলোনিয়াম মৌল আবিষ্কার করেছিলেন। আর আরেকটা মৌল আবিষ্কার করেছেন সেটা হচ্ছে রেডিয়াম মৌল। তাহলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে রেডিয়াম মৌলের খোঁজ সর্বপ্রথম কে করেছিলেন, সে হচ্ছে ম্যারি কুরি। এবার চলে এসো আরেকটা পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপ করার যে যন্ত্র, সেটাকে কী যন্ত্র বলা হয়, সেটা হচ্ছে জিএম কাউন্টার। তো গ্রেগার মোলার কাউন্টার যেটা হয় সেটা হচ্ছে জিএম কাউন্টার, যেটা দিয়ে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কী করা হয়, সেটা পরিমাপ করা হয়। এবার দেখো, আমাদের যে তেজস্ক্রিয় রশ্মি যেগুলো বের হয় আলফা, বিটা, গামা, তার সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখে নিই। তো দেখো, আলফা যেটা হয় আলফা, এটা বিটা, এটা হচ্ছে গামা। তো আলফা যেটা হয় যার চার্জ কী হয়, যার চার্জ হয় পজিটিভ। যদি আলফা কণাকে যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সে সবসময় নেগেটিভের দিকে বেঁকিয়ে যায়। সেখান থেকে আমরা বুঝতে পারি যে আলফা কণার চার্জ কী হয়, পজিটিভ, বিটা কণার চার্জ কী হয়, নেগেটিভ, আর গামা হচ্ছে এর কোনো চার্জ নেই। আর আরেকটা জিনিস মনে রাখবে যে গামা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা হচ্ছে কি, গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তারপর চলে এসো। তাহলে এই হলো ওদের চার্জ, আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, আর গামা হচ্ছে নিস্তড়িৎ, কোনো চার্জ নেই। এবার হচ্ছে ভেদন ক্ষমতা। এখান থেকে তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয়ই হয় যে আলফা, বিটা, গামার মধ্যে কার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। তাহলে সেটা তোমরা এইভাবে মনে রাখবে, আলফার ভেদন ক্ষমতা সবচেয়ে কম, তারপর আলফার থেকে ভেদন ক্ষমতা বেশি হচ্ছে বিটার, তারপর হচ্ছে গামার। তাহলে সব থেকে ভেদন ক্ষমতা কার বেশি, গামার বেশি, আর সব থেকে কম সেটা হচ্ছে আলফা। আর ভেদন ক্ষমতার জাস্ট অপোজিট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, অপোজিট হবে। তাহলে আলফার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি আর গামার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয় যে যদি কোনো পরমাণু থেকে যদি আলফা, বিটা, গামা বেরিয়ে যায় তাহলে কী কী ঘটবে সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে একটা মৌল ইউরেনিয়াম 235 তো তোমরা সকলেই জানো এই যে ইউ এর মাথায় যে 235 আছে, যেটা আমরা কী বলি, অ্যাটমিক কী বলা হয়, মাস নাম্বার। আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। এটাকে বলা হয় ভর সংখ্যা, আর এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। এবার তোমাদের কোশ্চেন আসে যে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি আমাদের আলফা কণা বেরিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে। তাহলে কোনো পরমাণু থেকে যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে সেটা কীরকম হয়ে যাবে, সেটা হয়ে যাবে যে ভর সংখ্যা যেটা থাকবে সেটা 4 কমে যাবে। তার মানে ইউরেনিয়াম যে মৌলটা আছে তার ভর সংখ্যা এখন 235 ছিল, কিন্তু এখন কি হয়ে যাবে, এখন 4 কমে গিয়ে কত হবে, 235। আর পারমাণবিক সংখ্যা কত কমবে, 2 কমবে। তাহলে আমরা কি জানলাম
যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 4 কমে যায়, আর পারমাণবিক সংখ্যা কয় কমে যায়? 2 কমে যায়। তাহলে এইটা তোমরা মনে রাখবে, এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয়। আরেকটা দেখো, যদি বিটা কণা বেরিয়ে যায় তাহলে কী হবে? যদি বিটা কণা বেরিয়ে যায়, সাপোজ এটা হচ্ছে এই মূল্যটাই আমি নিচ্ছি 23592, তাহলে এখান থেকে যদি আমাদের বিটা কণা যদি বেরিয়ে যায় তাহলে কী হবে? ভর সংখ্যাতে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে পারমাণবিক সংখ্যায়। তাহলে পারমাণবিক সংখ্যা কী হয়ে যাবে? 1 কমে যাবে। তারপর আমাদের নতুন মূল্যটা কী হবে? 235, আর পারমাণবিক সংখ্যা হয়ে যাবে কত? 91। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে গামা। যদি কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি গামা কণা বেরিয়ে যায়, গামা রশ্মি বেরিয়ে যায়, তাহলে কী হবে? তাহলে কোনো চেঞ্জ হবে না, যে মৌলটা ছিল সেই মৌলটাই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 কমে, আর পারমাণবিক সংখ্যা 2 কমে। বিটা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 কমে যায়। আর গামা রশ্মি যদি বেরিয়ে যায় তাহলে কোনো চেঞ্জই হয় না। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কয়েকটা তেজস্ক্রিয় আইসোটোপ যার ব্যবহার সম্পর্কে। আয়োডিন 131, যেটা থাইরয়েড গ্রন্থিতে যদি ক্যান্সার হয় তাহলে তার চিকিৎসাটা কী হয়? আমাদের আয়োডিন 131 লাগে। কোবাল্ট 60 ক্যান্সার চিকিৎসায় লাগে। আয়রন 59 কিসে লাগে? আয়রন 59 অ্যানিমিয়া রোগ নির্ণয় করতে লাগে। আর হচ্ছে ফসফরাস 32, এটা হচ্ছে লিউকোমিয়া এবং পলিসাইথেমিয়া রোগের জন্য ব্যবহৃত হয়। তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আইসোটোপের ব্যবহার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তো ভালো থেকে সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।